আমি কিম তেহিয়ং ওরফে তে কোচিং শেষে বান্ধবীদের সাথে গল্প করতে করতে বাড়িতে ফিরছিলাম। হঠাৎ পেছন থেকে কারো গম্ভীর আওয়াজ শুনে থেমে যাই, কারণ আমি জানি সে কে। ভয়ে আমার হাত পা কাঁপছে। তার কণ্ঠ শুনে সে আর কেউ না, সে হলো জিয়ন জাংকুক। তে ভয়ে ভয়ে ঢোক গেলে পেছনে ফিরে তাকিয়ে দেখে জাংকুক বাইকে হেলান দিয়ে তের দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। তেকে কিছু বলার সুযোগ না দিয়ে জাংকুক তের হাত শক্ত করে ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে। তে শুধু আশেপাশে তাকিয়ে দেখে কেউ দেখছে কিনা। স্কুলের সামনে এত লোক, কিন্তু ওনার কোনো দিকে কোনো কিছুর পরোয়া নেই। মানুষ এতটা বেপরোয়া কি করে হয়? তারপর জাংকুক বাইকে উঠে গম্ভীরভাবে তের দিকে তাকিয়ে বলে, তে বাইকে ওঠো, তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে, আর বাকিরা যেতে পারো। আসলে বাসায় যেতে হবে। আমি বলেছি বাইকে উঠতে। উঠবে নাকি কোলে করে উঠাবো? জাংকুকের ভয়েতে তাড়াতাড়ি করে উঠে বসে। তার কথা না শুনলে না জানি আবার সেদিনের মতো থাপ্পড় না বসিয়ে দেয় তের গালে। হঠাৎ জাংকুক ইচ্ছে করে কষে বাইক ব্রেক করে। এতে তে জাংকুককে শক্ত করে জড়িয়ে ধরে। জাংকুক লুকিং গ্লাসের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দেয়। সেটা তের চোখ এড়ায়নি। বেশ কিছু সময় পর জাংকুক বাইকটাকে একটা নিরিবিলি রাস্তায় থামায়। আশেপাশে দূর দূরান্ত পর্যন্ত কোনো বাড়িঘর নেই, একদম থমথমে পরিবেশ, চারদিকে স্তব্ধ। সন্ধ্যার সময় অন্ধকার ঘনিয়ে আসছে। ভয়ে তের বুক ধরফর করছে, না জানি আবার জাংকুক কি করে। উনি আমাকে মেরে আবার গুম করে দেবে না তো? এসব ভাবতে ভাবতে হঠাৎ জাংকুকের ডাকে হুঁশ ফেরে, বাইক থেকে নামো। তে এক সেকেন্ডও দেরি না করে সাথে সাথে বাইক থেকে নেমে দাঁড়ায়। তে নিচের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে জাংকুক তের দিকে এগোতে থাকে, আর তে ভয়ে ভয়ে পেছাতে শুরু করে। আস্তে আস্তে জাংকুক তেকে তার বাইকের সাথে চেপে ধরে। তের দুপাশে দুহাত রাখে। তার চোখে ভয়ানক রাগ স্পষ্ট দেখা যাচ্ছে। তে ভয়ে চোখ বন্ধ করে নেয়। তোর সমস্যাটা কি বলতো? আমার কথা কি তুই বুঝিস না, নাকি বুঝতে চাস না? কোনটা বলতো? কতবার বলেছি বাড়ি থেকে বোরকা আর নিকাব পরে বের হবি, কিন্তু তুই শুনলে তো? আর এই ওড়নাটা কি গলায় ঝুলানোর জন্য নাকি শরীর ঢাকার জন্য? সেদিনের থাপ্পড়ের কথাটা কি ভুলে গিয়েছিস? জাংকুকের কথা শুনেতে তাড়াতাড়ি করে নিচের শরীরে ওড়নাটা জড়িয়ে নিল, না জানি আবার কখন কানের নিচে দিয়ে বসে। তারপর জাংকুক তের মুখটা চেপে ধরে উঁচু করে চোখে চোখ রেখে বলে, গত 2 দিন কোথায় ছিলি? না বারান্দায় এসেছিস, না বাড়ি থেকে বের হয়েছিস। আমাকে জ্বালাতন করতে খুব বেশি ভালো লাগে। ভাব নিচ্ছিলি, রাগ দেখাচ্ছিলি, তাই না? সেদিনের থাপ্পড়টা কি আমি তোকে শখে মেরেছিলাম, নাকি নিজের দোষে তা খেয়েছিলি? হ্যাঁ? জাংকুকের এমন কথা শুনে তে ভীষণ রেগে যায়। আমার কোনো দোষ ছিল না সেদিন, আর আমি যেইভাবে ওনা নিই না কেন, তাতে আপনার সমস্যা কি? আর আপনি আমার কি হন? বয়ফ্রেন্ড, হাজবেন্ড, নাকি আমার কোনো রিলেটিভ? কেন এইভাবে বারবার আমার উপর নিজের অধিকার খাটাতে আসেন? আমি কেন আপনার কথা শুনবো? আমি আপনার কথা শুনবো না। তে আর কিছু বলতে পারলো না। তার আগেই জাংকুক তের ঠোঁট নিজের ঠোঁটের মাঝে নিয়ে নেয় আর খুব জোরে জোরে বাইট করতে থাকে। তে তো জাংকুকের এমন ব্যবহারে পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। ব্যথায় তের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। সেদিকে জাংকুকের কোনো খেয়ালই নেই। সে নিজের মতো করে কিস করে যাচ্ছে। বেশ কিছু সময় পর জাংকুক তেকে ছেড়ে দেয়। জাংকুক তেকে ছেড়ে মুখ ঘুরিয়ে বড় বড় শ্বাস নিতে থাকে। আর তে তো কান্না করতে করতে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে। কিছু সময় পর জাংকুক ওদের সামনে হাঁটু গেড়ে বসে। তারপর, সরি জান, আমি কন্ট্রোললেস হয়ে গিয়েছিলাম। কেন এভাবে আমাকে রাগিয়ে দাও যে আমি নিজের কন্ট্রোল হারিয়ে ফেলি আর তোমাকে বারবার আঘাত করে ফেলি? এভাবে আমাকে রাগানোটা তোমার মোটেও ঠিক হয়নি। বলে জাংকুক তের চোখে পানি মুছে দিয়ে কপালে আলতো করে চুমু দিয়ে তের ফোলা ঠোঁটে হাত বোলাতে বোলাতে আলতো স্বরে বলে, তুমি আমার কাছে কি, সেই সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। তোমার সাথে আমার সম্পর্কটা খুব গভীর। তোমার কাছে আসার জন্য, তোমার খেয়াল রাখার জন্য আমার কোনো সম্পর্কের বা নামের প্রয়োজন নেই। আর অধিকারের কথা বলছিলে তো, তোমার উপর যদি কারো অধিকার থেকেই থাকে, সেটা শুধুমাত্র আমার। মাইন্ড ইট। জাংকুকের কথা শেষ হতেই তে চোখ খুলে সামনে তাকিয়ে দেখে জাংকুক এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। আমি বাসায় যাব। তের কথা শুনে জাংকুকের ধ্যান ভাঙে। জাংকুক আর কিছু না বলে তার সামনে থেকে উঠে বাইকে বসে শান্ত স্বরে বলে, ওঠো। তে কোনো কথা না বলে জাংকুকের থেকে কিছুটা দূরত্ব রেখে বাইকে বসে। শক্ত করে ধরে বস, তা না হলে পড়ে যাবি।
তে কাপা কাপা হাতে পেছন থেকে জাংকুককে জড়িয়ে ধরে, কারণ সে আবার জাংকুককে রাগিয়ে দিতে চায় না। বাসার সামনে জাংকুক তার বাইক থামাতে তে তাড়াতাড়ি করে বাইক থেকে নেমে বাড়ির দিকে হাঁটা ধরে। তখন জাংকুক পেছন থেকে তের হাত ধরে তেকে আটকিয়ে তার কাছে টেনে নেয়। তে আশেপাশে দেখতে ব্যস্ত, চারদিকে অন্ধকার নেমে গেছে, তাই কিছু বোঝা যাচ্ছে না। জাংকুক আলতো করে তের থুতনি উঁচু করে তের কপালের উপর থাকা চুলগুলো কানের পেছনে গুজে দিতে দিতে বলে, তুমি আমার সম্পদ, আর আমি চাই না আমার সম্পদের দিকে কারো নজর পড়ুক। তাই বাড়ি থেকে বের হওয়ার সময় বোরকা আর নিকাব পরে বের হবে। তে চোখ বন্ধ করে শুধু মাথা নাড়ায়। তারপর জাংকুক তের হাত ছেড়ে দিতে তে বাড়ির ভেতরে দৌড় দেয়। সোজা নিজের রুমে গিয়ে দরজা লক করে দেয়। তারপর বেডে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে জাংকুকের সাথে তার প্রথম দেখার কথা ভাবতে থাকে। ইন পাস্ট, তের বাবার চাকরির জন্য ছোট থেকে তাদের ঢাকার বাইরে থাকতে হয়েছে। কিন্তু হঠাৎ তে যখন ক্লাস 8-এ পড়ে তখন তের বাবা যে হোপে পোস্টিং ঢাকায় হয়ে যায়। তাই তে তার দাদুর বাসায় মানে ঢাকায় চলে আসে। তে দাদুর বাড়িতে আসার পর দিনকাল বেশ ভালোই যাচ্ছিল। এখানে আসা কিছুদিনের মধ্যেই সবার সাথে আর পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেয় তে। কিছুদিন পর পাশের বাড়ির লিসার বিয়ে ঠিক হয়, আর সেখানে তেদের পরিবারকেও ইনভাইট করা হয়। তাদের সাথে ভালো সম্পর্ক ছিল, তাই লিসার জোরাজুরিতে হলুদের প্রোগ্রামেও তেকে যেতে হয়। আর সেই হলুদের প্রোগ্রামে যাওয়াটাই তের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সেদিন হলুদের প্রোগ্রামে হলুদ নিয়ে তে দুষ্টামি করছিল। ইউনু, তুই একদম আমার সুন্দর ফেসে হলুদ লাগাবি না বলে দিলাম, কিন্তু আমি অনেক কষ্ট করে মেকআপটা করেছি। বললেই হলো নাকি, তোর সারা ফেসে হলুদ লাগিয়ে আমি ভূতের মতো করে দেব তে? এই না না, একদমই না, এরকম করলে কিন্তু আমিও তোর ফেসে হলুদ লাগিয়ে দিব। আমিও কি কম নাকি? হঠাৎ দুষ্টুমির ছলে তে তার কাজিন ইউনুকে হলুদ লাগাতে গিয়ে কারোর সাথে ধাক্কা খায়, আর হলুদের বাটি গিয়ে পড়ে তার গায়ে। তে ভয়ে পিট পিট চোখে তাকিয়ে দেখে তার সামনে বেশ লম্বা সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে। লোকটার গম্ভীর চোখের শান্ত চাহনি দেখে তে ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আম সরি, আসলে আপনাকে খেয়াল করিনি, আমি অনেক অনেক সরি, প্লিজ আপনি কিছু মনে করবেন না বলেই এক দৌড় দিয়ে তে লিসার কাছে চলে যায়। এই তে আমার পাশে এসে বস, আয়, তোকে অনেক বেশি মিস করবো রে। আমিও আপু। আচ্ছা আপু, একটা লম্বা লোককে দেখলাম, উনি কে গো? আগে তো দেখলাম না কখনো। কে লম্বা লোকতে? ওই যে পাঞ্জাবি পরা লোকটা, কে গো? ও আচ্ছা, তুই জাংকুকের কথা বলছিস? ও তো আমাদের পাশের বাসার এমপি আঙ্কেলের একমাত্র ছেলে, যে কিছুদিন আগে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে। তারপর তে লিসার সাথে আরো কিছুক্ষণ গল্প করে নেয়। সেদিনের মতো জাংকুকের সাথে আর দেখা হয় না তের। পরের দিন বিয়ে বাড়িতে জাংকুকের চোখের আড়ালে থাকার চেষ্টা করছে তে ভাবে যে তার চোখের সামনে পড়লে বুঝি সে কালকের জন্য তেকে শাস্তি দেবে। কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তের সাথেও সেদিন তাই হয়েছিল। সেদিন তেহিয়াং জাংকুকের থেকে পালানোর জন্য তার চোখে না পড়ার জন্য সবার আড়ালে থাকে। কিন্তু লিসার দেবর বুগাম কিছুতেই তের পিছু ছাড়ছিল না, বারবার ডিস্টার্ব করছিল। তে অসংখ্যবার তাকে মানা করে দিয়েছিল, কিন্তু বুগাম তের কোনো কথাই কানে নেয়নি। তাই তে সবকিছু পিছু ছাড়াতে ছাদে এসে পড়ে, কিন্তু তে পিছু নিয়ে ছাদে চলে আসে বুগাম। প্লিজ তে, তুমি আমার কথা রাজি হয়ে যাও না প্লিজ। পুরো ছাদ খালি ছিল, চারদিকে অন্ধকার। বুগাম তের কাছে এসে বারবার তের গালে চুলে নিজের হাত রাখছিল, আর তেকে বোঝানোর চেষ্টা করছিল যাতে তার সাথে রিলেশনে যায়। কিন্তু বুগামের স্পর্শে তের বারবার গা গুলিয়ে আসছিল। তে, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ তুমি বিশ্বাস করো আমায়। প্লিজ বুগাম ভাইয়া, আপনি আমাকে এভাবে টাচ করবেন না। তে বারবার বুগামের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু বুগাম তের কথা কানেই নিচ্ছিল না। হুট করে সে তের হাত ধরে ফেলে। ভাইয়া, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে ভালোবাসি না। কেন তে, আমার মধ্যে কি নেই যে তুমি আমাকে ভালোবাসতে পারছো না? আমি যে প্রথম দেখাতে তোমাকে আমার মন দিয়ে দিয়েছি বলেই বুগাম তের হাত ধরে তেকে নিজের দিকে টেনে নিচ্ছে। তে ভয় চোখ বন্ধ করে ফেলে, কিন্তু হঠাৎ কোনো কিছু পড়ার শব্দতে তাকিয়ে দেখে বুগাম নিচে পড়ে আছে, আর জাংকুক তাকে ইচ্ছে মতো মারছে। তে জাংকুকের রাগ দেখে তো পুরোই অবাক। জাংকুক ভয়ঙ্কর রেগে আছে, যেন তার কাছের জিনিসে কেউ নজর দিয়েছে। তে তখন বুগামের দিকে তাকিয়ে দেখে তার অবস্থা করুণ। তে গিয়ে জাংকুককে ছাড়ানোর চেষ্টা করে। এবার ওনাকে ছেড়ে দিন, আর মারবেন না ওনাকে, উনি মরে যাবে তো, শুনছেন আপনি? জাংকুকের কোনো থামার নাম নেই। তখন তে গিয়ে তাকে জড়িয়ে ধরে থামানোর চেষ্টা করতে থাকে।
তে জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে জাংকুক থেমে যায় আর এই সুযোগেই বুগাম উঠে চলে যায়। তারপর জাংকুকও বড় বড় শ্বাস নেয়। জাংকুক তের দিকে ভয়ঙ্কর রাগী দৃষ্টি নিক্ষেপ করে সেখান থেকে চলে যায়। জাংকুক চলে যেতে তেও তার বাড়িতেই চলে আসে। 2 দিন আর তে বাড়ি থেকে বেরই হয় না। 3 দিনের দিন অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবে তে স্কুলে যায়। স্কুল ছুটি পর দেখে তার স্কুল গেটের সামনে মেয়েরা ভিড় করে দাঁড়িয়ে আছে। কি যেন দেখছে তারা, কি দেখছে তা দেখতে তেও তাদের সামনে যায় আর গিয়ে দেখে জাংকুক তার বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন টিপছে আর তার দিকেই সবার নজর রয়েছে। তে জাংকুককে এখানে দেখে বেশ ঘাবড়িয়ে যায়। আরে উনি তো সেই লোকটা, উনি এখানে কি করছেন? উনি যদি আমার সেদিনের জন্য বকা দেয়, না না বাবা, তার চেয়ে ভালো আমি এখান থেকে ভালো ভালো কেটে পড়ি ভাবতে তে তাড়াতাড়ি করে হাঁটা শুরু করে। সেদিন তে জাংকুক পেছন থেকে অনেক ডাকাডাকি করে, কিন্তু তে কোনো প্রকার সাড়া না দিয়ে সেদিন পালায়। এরপর থেকে এসব যেন জাংকুকের রেগুলার রুটিন হয়ে দাঁড়ায়। প্রতিদিন ছুটির শেষে রুটিন মাফিক দাঁড়িয়ে থাকতো জাংকুক। এভাবেই দিন চলতে থাকে। আস্তে আস্তে জাংকুক তের উপর নিজের জোর খাটাতে থাকে, অধিকার বিস্তার করতে লাগে। সেদিন তো তে গলায় ওড়না নিয়েছিল বলে জাংকুক তাকে থাপ্পড়ি দিয়ে দেয়। তে তো বুঝতে পারে না জাংকুক তার সাথে কেন এমনটা করে। সেদিন জাংকুক তের জন্য কিছু রুলস তৈরি করে দিয়েছে, যেমন সকালে ঘুম থেকে উঠে বারান্দায় আসতে হবে। কোনো খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, ফ্রেন্ড টাইপের ভাইয়া থাকা চলবে না। কোনো ছেলে ফ্রেন্ড থাকা চলবে না, এমনকি ক্লাসের কোনো ছেলের সাথে কথা বলাও চলবে না। আর এইসব রুলস বানানোর সাথে এটাও বলেছে তার কথা না শুনলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবে। সেদিন জাংকুকের একটা থাপ্পড় খেয়ে শিক্ষা হয়ে গেছে তের, আর খেতে চায় না সে। কবে যে তার টর্চার থেকে মুক্তি পাবে বেচারি। তে ভাবতে ভাবতেই ঘুমের দেশে পাড়ি জমায়। বর্তমান তে সকালে ঘড়িতে অ্যালার্ম বাজতেই উঠে ফ্রেশ হয়ে বারান্দায় চলে যায় আর গিয়ে দেখতে পায় জাংকুক তার রুমের বারান্দায় দাঁড়িয়ে এক্সারসাইজ করছে। জাংকুককে এই অবস্থায় কোনো হিরোর থেকে কম লাগছে না। বলতেই হবে এই ব্যাটা অনেক হ্যান্ডসাম আছে। যদি সে রাগী না হতো তাহলে তার ওপর সত্যি ক্রাশ খেতাম। এসব ভাবতে ভাবতে সামনে জাংকুকের দিকে তাকিয়ে দেখতে পায় জাংকুক তের দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছে। দুজনে চোখাচোখি হতেই জাংকুক তার ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, কিরে কি খবর? না না কিছুই না বলে তে তার রুমের দিকে যেতে নিলেই জাংকুক রাগী চোখে তের দিকে তাকায়। সাথে সাথে ভয়েতে থেমে যায়। জাংকুক তার বারান্দায় রেলিং এর কাছে এসে তের দিকে তাকিয়ে কফির মগে চুমুক দেয়। তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কফি শেষ হতে জাংকুক তেকে ইশারায় যেতে বলে। তেও সাথে সাথে চলে আসে। এটা নতুন কিছু না, এটা জাংকুকের প্রতিদিনের কাজ। আসলে জাংকুক চায় তার সকাল যেন তেকে দিয়ে শুরু হয়, কিন্তু কেন তার উত্তর তে এখনো পায়নি। আর না জাংকুক তের কোনো প্রশ্নের উত্তর দেয়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। জাংকুক আগের থেকে একটুও বদলায়নি, আগের মতোই নিজের অধিকার খাটিয়ে আসছে তের প্রতি। একদিন তে স্কুলের প্রোগ্রামে নাচের জন্য প্র্যাকটিস করছিল। তের ম্যাম তের সাথে একজন ছেলে পার্টনার চয়েস করে দেয়। না না ম্যাম, আমি কোনো ছেলের সাথে ড্যান্স করতে পারবো না। কামন তে, ও তোমার জুনিয়র, কিছুই হবে না। আর ছেলেটাও অনেক ভালো নাচ করতে পারে, আর তুমিও তো অনেক সুন্দর নাচ করো, প্লিজ আর না করো না। তে প্রথমে না করলেও পরে ম্যামের রিকোয়েস্টে রাজি হয়ে যায়। আর ওই ছেলেটার নাম ছিল সুহ। তে তখন সুহর সাথে নাচে প্র্যাকটিস করছিল। হঠাৎ কেউ নাচের মধ্যে তেকে টান দিয়ে নিচের দিকে ঘুরিয়ে তের গালে থাপ্পড় বসিয়ে দেয়। তে তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। তারপর সামনের দিকে তাকিয়ে দেখে জাংকুক দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে সরাসরি অফিস থেকে এসেছে সে। জাংকুকের রাগী চেহারা দেখে তাকে কোনো হিংস্র প্রাণী বলে মনে হচ্ছে। আর তে তো নিচে পড়ে আছে, অজান্তেই তের চোখ থেকে পানি ঝরছে রাগে আর অপমানে। তখন জাংকুক রেগে মেগে তেকে উঠিয়ে টানতে টানতে গাড়িতে নিয়ে বসায়। অন্য ছেলেদের গায়ে পড়তে তোর অনেক বেশি ভালো লাগে তাই না? বলতে বলতে জাংকুক তেকে টানতে টানতে নিয়ে গিয়ে গাড়িতে বসায়। বাড়ির সামনে গাড়ি থামতে তে কান্না করতে করতে বাড়ির ভিতরে চলে যায়। আজকে জাংকুকের এমন ব্যবহারে তে বেশ কষ্ট পেয়েছে। সে আজ সবার সামনে তাকে অপমান করেছে। তে বাড়ি ফিরে গালে হাত দিয়ে দেখে 5 আঙ্গুলের দাগ বসে গেছে। তে আর সেদিন রুম থেকে বের হয় না, বারান্দাতেও যায় না। তের মা ইয়নজুন বেশ কয়েকবার ডেকে গেছে, কিন্তু তে বের হয়নি। জাংকুকের এমন ব্যবহারের কথা তের বাড়ির কারোরই আর অজানা নেই, কারণ সেদিন জাংকুকের এমন ব্যবহারে তের বাড়িতে আর জাংকুকের বাড়িতে স্কুলের একজন ম্যাম জানিয়ে দেয়।
জাঙ্কুকের এমন বেপরোয়া কাজকর্মের জন্য তাকে সবার সামনে ছোট হতে হয়েছে। পরের দিন সকালে দরজা খুলতে দেখি ড্রয়িং রুমে জাঙ্কুক আর তার বাবা মা বসে আছে, সাথে আমাদের বাড়ির সবাই রয়েছে। আমি ওনার বাবা মাকে সালাম দিয়ে ঘরে ফিরে আসি। জানি না সেদিন ওনাদের মধ্যে কি কথা হয়েছে, কারণ সেদিন আমি আর নিজের রুম থেকে বেরিয়ে হই না। সন্ধ্যায় যখন ছাদে কাপড় আনতে গেলাম, সে সময় হঠাৎ কি অন্ধকারে আমাকে সিঁড়ির রুমের পেছন থেকে জড়িয়ে ধরে। আমি ভয়ে জোরে চিৎকার দিতে নিলে সে আমার মুখ চেপে ধরে। আমি উপরের দিকে তাকাতে আবছালোতে দেখি, ও মা, এটা তো জাঙ্কুক ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে। তার চোখ ছলছল করছে। আমি কিছু বলবো তার আগেই উনি আমার যেই গালে থাপ্পড় দিয়েছিল সেই গালে নিজের ঠোঁটের অসংখ্য চুমু দিতে লাগে, আর বারবার মাতাল কণ্ঠে সরি বলেই যাচ্ছে। আমি তো পুরো বরফ হয়ে যাই, চোখ খিচে বন্ধ করে ফেলি। আমার বুক ধুকপুক করছে, শরীর কাঁপছে, কিন্তু উনি অনবরত চুমু দিয়ে যাচ্ছে। সেদিন তার বলা প্রত্যেকটা কথায় ঘুরে চলে গিয়েছিলাম আমি। কেন জানি না সেদিন তার জন্য মনে কিছু অনুভূতি হয়েছিল। সেদিন তার বলা শেষ কথা ছিল, তোমাকে পাবার জন্য তোমার থেকে দূরে যাচ্ছি, ফিরে এসে সারা জীবনের জন্য তোমাকে নিজের করব। সেদিন তার মুখে এই কথা শুনে তার বুক থেকে মাথা তুলে তার ছড়ছড় চোখের দিকে তাকিয়েছিলাম, কারণ তার কথার অর্থ আমি বুঝে উঠতে পারিনি। যাওয়ার আগে আমার কপালে গভীর চুমু দিয়ে বলেছিল, নিজের খেয়াল রেখো। সেদিন তার প্রত্যেকটা আচরণ কথায় অবাক হয়েছিলাম শুধু, কারণ যে চোখে সবসময় রাগ দেখেছি সেদিন তার সেই চোখে কষ্ট দেখতে পেয়েছিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমার কাজিন আয়ুর কাছ থেকে জানতে পারি উনি গত রাতে দেশ ছেড়ে লন্ডন চলে গেছে। আমি এটা শোনা মাত্রই বারান্দায় চলে যাই। বারান্দায় গিয়ে দেখি বারান্দার দরজা আটকানো। সেদিন কেন জানি না বুকে তীব্র যন্ত্রণা অনুভব করেছিলাম। বেশ কিছুদিন এভাবেই কেটে যায়। প্রত্যেকটা সময় না চাইতেও তার ভাবনায় ডুবে থাকতাম আর নিজেই কষ্ট পেতাম। তাই একসময় ঠিক করি তার ভাবনা থেকে দূরে থাকবো। তাই দূরে থাকার জন্য নিজে পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, কারণ তার কিছুদিন পরেই ছিল আমার এসএসসি এক্সাম। কিন্তু এত কিছুর পরেও তার ভাবনা থেকে নিজেকে দূরে রাখতে পারিনি। তার প্রত্যেকটা স্মৃতি আমাকে তাড়া করত। তার অনুপস্থিতিতে তার তৈরি করা প্রত্যেকটা রুলস, প্রত্যেকটা আদেশ অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। এভাবে 3টি বছর কেটে গেল। এই 3 বছরে না তার সাথে কোনো কথা হয়েছে, না কোনো যোগাযোগ হয়েছে। তার প্রতি খুব অভিমান জমে গেছে। সে কিভাবে 3টি বছর আমার সাথে যোগাযোগ না করে থাকতে পারলো। সেদিন তার প্রতি নিজের অনুভূতিগুলো না বুঝলেও এই 3 বছরে ঠিকই বুঝতে পেরেছি। হ্যাঁ, এই 3টি বছরে তার থেকে দূরে থেকে তার প্রতি নিজে ভালোবাসাটা অনুভব করতে পেরেছি। এখন শুধু তার ফিরে আসার অপেক্ষায় আছি। এবার সে ফিরলে তাকে নিজের মনের কথা জানিয়ে দেব। এসব ভাবছি আর আয়নার সামনে বসে রেডি হচ্ছি। আজ নিজেকে অন্যরকম করে তৈরি করছি, কারণ আজকেই উনি 3টা বছর পর দেশে ফিরবেন। 3টা বছর পর তাকে নিজের চোখের সামনে দেখব। হঠাৎ গাড়ির হর্ন বাজাতে তের ধ্যান ভাঙে। তারপর তে বেডের উপর থেকে লাল ওড়নাটা শরীরে জড়িয়ে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিল। না, খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। তারপর বারান্দায় চলে গেলাম। বারান্দায় গিয়ে দেখি গাড়িটা ওনাদের বাড়ি গেটেই ঢুকছে। 3টা বছর পর ওনাকে সামনাসামনি দেখবো, কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে। ওনাকে গাড়ি থেকে নামতে দেখে অজান্তে মুখে হাসি ফুটে ওঠে। আজ 3টি বছর পর তাকে দেখছি। আগের চেয়ে আরো বেশি হ্যান্ডসাম হয়ে গেছে। পরনে ব্ল্যাক জ্যাকেট, ব্ল্যাক জিন্স, সব মিলিয়ে খুবই হ্যান্ডসাম লাগছে। মাশাআল্লাহ। আমি বারান্দা থেকে ওনার দিকে তাকিয়ে আছি যে কখন সে আমার দিকে তাকাবে। কিন্তু এ কি, উনি আমার দিকে না তাকিয়ে না দেখার মতো করে ঘরে চলে গেল। আমি ওনাকে দেখার জন্য, তার ফেরার জন্য 3টা বছর অপেক্ষা করলাম, অথচ সে কিনা আমাকে দেখেও না দেখার ভান করে বাড়ির ভিতর চলে গেল। তারপরও নিজের মনকে কোনো রকম সান্ত্বনা দিয়ে রুমে চলে গেলাম। মনকে সান্ত্বনা দিলেও মনের এই অস্থিরতা কমাতে পারছিলাম না কিছুতেই। সেদিন কিছু সময় পর পর বারান্দায় যায় তাকে দেখার জন্য, কিন্তু একবারের জন্য সে বারান্দায় আসেনি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের অভ্যাসের মতো বারান্দায় চলে যাই। বারান্দায় গিয়ে দেখি সে এক্সারসাইজ করছে। আমি তার দিকে আর চোখে বারবার তাকাচ্ছি, কিন্তু সে আমাকে দেখে এমন রিয়েক্ট করলো যে সে আমাকে চেনেই না। আমি আরো 1 ঘন্টার মতো বারান্দায় দাঁড়িয়ে রইলাম। উনি এর মধ্যে একবারও আমার দিকে তাকালো না পর্যন্ত। একদিন বিকালে তাদের বাড়িতে যাই আম্মুর সাথে। আম্মু আমাকে সাথে করে নিয়ে যায়। আমিও এমন একটা সুযোগেরই অপেক্ষায় ছিলাম।
ওনাদের বাড়িতে গেলে আন্টি আমাকে উপরের রুমে পাঠায় বাড়ি ঘুরে দেখতে। আম্মু আর আন্টি গল্প করছিল নিচে। আমি আস্তে আস্তে উপরের রুমের দিকে যেতেই সেখানে হাসির শব্দ শুনতে পাই। সেদিকে এগিয়ে গিয়ে যা দেখি তা দেখে আমার চোখ কপালে উঠে যায়। জাংকুক একটা মেয়ের সাথে বসে বসে গল্প করছে আর হাসাহাসি করছে। তা দেখে কেন যেন আমার বুকটা মোচড় দিয়ে উঠল। প্রচন্ড কষ্ট অনুভব হলো। নিজের ভালোবাসার মানুষের সাথে এভাবে অন্য কাউকে দেখলে হিংসা হবারই কথা, যন্ত্রণা হবারই কথা। আমারও তাই হচ্ছিল। আমি সেখান থেকে চলে আসি নিচে, এসে আম্মুর সাথে বাড়িতে চলে আসি। সেদিন বাসায় এসে খুব কান্না করি। পরের দিন সকালে রেডি হয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হতেই দেখি জাংকুক কালকে সেই মেয়েটার সাথে গাড়ি দিয়ে কোথাও যাচ্ছে। আমার তাদের দুজনকে একসাথে দেখে মেজাজটাই খারাপ হয়ে যায়। আমি রেগে চোখ ঘুরিয়ে ফেলি, তারপর অটো ডেকে তার মধ্যে উঠে চলে যাই। ভার্সিটি থেকে এসে নিজের রুমে ঘুমিয়ে যাই, আর বারান্দায় যাই না। বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে যেতেই দেখি প্রতিবেশী আন্টি বসে আম্মুর সাথে কথা বলছে। আমি কিচেনে গিয়ে চা আর নাস্তা নিয়ে আন্টির পাশে বসি। জানেন ভাবি, ওই যে এমপির ছেলে জাংকুক আছে না, তার বিয়ে ঠিক হয়েছে। মেয়ে নাকি তাদের আত্মীয়। আজ সকালে মেয়েকে নিয়ে গাড়ি করে কোথায় যেন যাচ্ছিল। আন্টির কথা শুনে আমি স্তব্ধ হয়ে যাই। আমার হাত থেকে চিনির চামচটা নিচে পড়ে যায়। আন্টি আমার দিকে তাকিয়ে বলে, তে তুমিও তো দেখেছো সকালে ভার্সিটিতে যাওয়ার সময়, তাই না? আমি শুধু মাথা নাড়ালাম, তারপর উঠে রুমে চলে যাই। আমার আর কিছু শোনার মতো শক্তি সাহস কিছুই ছিল না। রুমে এসে দরজা বন্ধ করে চিৎকার করে কান্না করছি। আজ মনে হচ্ছে আমার দুনিয়া বুঝি থমকে গেছে, যার জন্য 3টা বছর ধরে অপেক্ষা করছি। অথচ সে কিনা 3 বছর পর দেশে ফিরে অন্য কাউকে বিয়ে করবে। তাহলে আমার সাথে যা করেছে তা কি ছিল? সে কি আমাকে কখনই ভালোবাসেনি? সেদিন খুব কষ্ট হয়েছে। সারা রাত ফ্লোরে শুয়ে চিৎকার করে কান্না করেছি। সে আমার সাথে এমন কি করে করলো? তাহলে আমাকে কেন 3 বছর অপেক্ষা করালো? সেদিন সারা রাত এসব ভেবে কান্না করে গেছি। ভোর রাতের দিকে সিদ্ধান্ত নেই যে আমি আর তার কথা ভাববো না, নতুন করে নিজের জীবন শুরু করব। আমি ইউনু ভাইয়াকে হ্যাঁ বলবো। সে বারবার আমার কাছে প্রেম নিবেদন করেছে, আর আমি বরাবরই তাকে ফিরিয়ে দিয়েছি, শুধু জাংকুককে ভালোবেসে। কিন্তু জাংকুক যেহেতু আমাকে ভালোবাসে না, অন্য কাউকে বিয়ে করছে, তাহলে আমি কেন পিছিয়ে থাকবো? আমি কালই ইউনুকে আসতে বলবো আর আকত করে রেখে যেতে বলবো। যেই ভাবনা সেই কাজ। সকাল 6টায় ইউনু ভাইয়াকে তার বাড়ির মানুষ নিয়ে আসতে বললাম বিয়ের জন্য। আমি বলতেই সে রাজি হয়ে যায়, যেন এমনই একটা সুযোগের অপেক্ষায় ছিল সে। ব্রেকফাস্ট টেবিলে আব্বুকে সরাসরি জানাই আমি ইউনুকে বিয়ে করছি। আব্বু আম্মু কিছু বলতে চাইলে তাদের এই বলে থামিয়ে দেয় যে যদি তারা রাজি না হয় তাহলে আমি নিজে বড় কোনো ক্ষতি করে বসবো। এই হুমকিতে তারা ইউনুর সাথে আমার বিয়ে দিতে রাজি হয়ে যায়। বিকেলবেলা ইউনু ভাইয়া তার পরিবার নিয়ে আমাদের বাড়িতে আসে। একদম আকদে প্রস্তুতি নিয়ে এসেছে তারা। আমিও বেশ সাদামাটা ভাবে সেজে তাদের সামনে যাই। পরনে ছিল হালকা গোলাপি শাড়ি, আর চুলগুলো ছিল খোপা করা। মনে রাগ আর কষ্ট নিয়ে ইউনুকে বিয়েটা করছিলাম। আমাকে ইউনুর পাশে বসাতেই দেখি ইউনুর মুখে হাসি ফুটে ওঠে। আমি রোবটের মতো সবকিছু করছিলাম। তারপর সবাই ইউনুকে আমার হাতে রিং পরিয়ে দিতে বলে। আমি কাঁপা কাঁপা হাত তার দিকে এগিয়ে দেই। ইউনু আমার আঙুলে রিং পরাতে নেবে, ঠিক সেই সময় কেউ একজন ইউনুর হাত ধরে ফেলে। সামনে থেকে তাকাতেই বরফ হয়ে যায়, কারণ সামনে জাংকুক ছিল। জাংকুক রেগে মেগে সিংহের মতো হিংস্রভাবে গর্জন করছে। জাংকুক ভাইয়া ওনার হাত ছাড়েন, আজ আমাদের আকত। জাংকুক আমার কথায় রেগে আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকায়। আমি চুপ হয়ে যাই। জাংকুক ইউনুর কলার ধরে দাঁড় করিয়ে রেগে বলে, জানে বাঁচতে চাইলে সুন্দর মতো এখান থেকে বিদায় হ, নয়তো তোকে খুন করে ফেলবো। আগের বার আমার হাত থেকে বেঁচে গিয়েছিলি, এবার বাঁচবি না তুই, বলে দিলাম। তে শুধু আমার, আজকের পর ওর দিকে নজর দিলে মেরেই ফেলবো তোকে। আমি ওনার কথা শুনে ওনার দিকে অবাক চোখে তাকিয়ে থাকি। ইউনুও ভয়ে তার পরিবার নিয়ে চলে যায়। তারা চলে গেলে জাংকুক ভাইয়া আব্বুর দিকে তাকিয়ে চিৎকার করে বলে, আঙ্কেল আপনি আমার সাথে এমন কি করে করছিলেন? আপনি 3 বছর আগে বলেছিলেন তের থেকে দূরে থাকতে। তের প্রাপ্তবয়স্ক হলে তাকে আপনি আমার হাতে তুলে দিবেন। তাহলে সেই আপনি কি করে আপনার কথা বরখেলাপ করে ইউনুর হাতে তাকে তুলে দিচ্ছিলেন? আমি শুধুমাত্র তেকে পাবার জন্য তার থেকে, এই দেশ থেকে দূরে ছিলাম। 3 বছর পর নিজের দেশে ফিরেছি, শুধু তাকে নিজে করে পাবার আশায়। কি করে আপনি এমন কিছু করছিলেন আঙ্কেল? তের আব্বু শান্ত স্বরে বলে, তোমার তো বিয়ে ঠিক হয়ে আছে অন্য কারোর সাথে, তাহলে আমরা তেকে অন্য কোথাও বিয়ে দিতেই পারি। আঙ্কেল আপনাকে এসব উল্টাপাল্টা কথা কে বলেছে?
কেন? এলাকা সবাই তো জানে এ কথা, আর মেয়ে তো তোমাদের বাড়িতেই রয়েছে। জাঙ্কুক মাথায় হাত দিয়ে শান্তভাবে বলে, আন্টি আঙ্কেল আপনাদের কোথাও ভুল হচ্ছে, সে আমার কাজিন, আর আমি তাকে বোনের চোখেই দেখি। তার কথায় আমি অবাকের শেষ সীমানায় চলে যাই। আমি কি থেকে কি ভাবছিলাম। সেদিনই সন্ধ্যায় জাঙ্কুক কাজে ডেকে বিয়ের ব্যবস্থা করে। সবাই না করে বলে 1 সপ্তাহ পর করতে, কিন্তু উনি কারো কথা তোয়াক্কা না করে সেদিনই বিয়ে করে আমাকে তার সাথে নিয়ে যায় তাদের বাড়িতে। তার ভাষ্য মতে সে আর কোনো রিস্ক নিতে রাজি না। আমি পুরোটা সময় কোনো কথা বলিনি, যা হচ্ছে তা চুপচাপ দেখে যাচ্ছিলাম শুধু। রাতে দরজা বন্ধ করে তিনি যখন আমার দিকে এগোতে থাকে, আমার শরীর ভয়ে নাড়া দিয়ে ওঠে। উনি আমার কাছে এসে আমার সামনে বসে। কি ভেবেছিলে তে আমার থেকে মুক্তি পেয়ে যাবে? কখনই তা হতে দিব না। কি ভেবেছিলে এত সহজে অন্য কারো হতে দিব? না, তা কখনোই না। সে 5টা বছর ধরে তোমাকে ভালোবেসে এসেছি, আর আজ এত সহজে অন্য কারো হাতে তুলে দেব তোমাকে? কি করে ভাবলে তুমি এমনটা? তাহলে 3 বছর পর দেশে ফিরে আমাকে কেন ইগনোর করে যাচ্ছিলেন? 3টা বছর কেন কোনো খোঁজ খবর নেননি আমার? দেশে ফিরে এমন ভাব কেন করছিলেন যে আমাকে চেনেনই না? এই কেমন ভালোবাসা আপনার? জাঙ্কুক থেকে নিজে আরো কাছে টেনে এনে তের ঘাড়ে নিজে থুতনি রেখে বলে, কে বলেছে 3 বছরে তোর কোনো খোঁজ নেইনি? এই 3 বছরে তুই কি করছিস, কোথায় যাচ্ছিস, সব খোঁজ খবর রেখেছি আমি। তোর উপর আমার 24 ঘন্টা নজর ছিল। দূরে থেকেও কখনো তোকে নিজের চোখের আড়াল করিনি। তুই বুঝিস না কেন? হ্যাঁ, তোকে অন্য কারোর সাথে দেখলে আমার সহ্য হয় না। আর ইগনোর করার কারণটা হলো আমি তোকে কিছুদিন বোঝাতে চেয়েছি ভালোবাসার মানুষই ইগনোর করাটা কতটা কষ্টের আর যন্ত্রণাদায়ক হয়, আর তা বোঝানোর জন্যই এসব করা। তে জাঙ্কুককে ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে হাতে কামড় দিয়ে রেগে বলে, আমাকে বোঝানোর জন্য আপনি এভাবে আমাকে ইগনোর করে যাবেন? তাহলে তো আমার ওই ইউনো গাধাটাকেই বিয়ে করার দরকার ছিল আপনাকে শিক্ষা দেওয়ার জন্য। জাঙ্কুক আমার হাত টান দিয়ে নিজের উপর ফেলে বলে, আমাকে ছেড়ে যাবার কথা মাথায় আনলেও মেরে ফেলবো তোমাকে, তারপর নিজেকেও শেষ করে দেব। আমি তার কথায় চুপ হয়ে যাই। তারপর উনি আমার দিকে এগিয়ে এসে বলেন, অনেক অপেক্ষা করেছি আজকের জন্য, তো এবার শুরু করা যাক বেবি। এই আপনি কি যাতা বকছেন? কি শুরু করবেন আপনি? আর আপনি আমার দিকে এভাবে এগোচ্ছেন কেন? একদম আমার কাছে আসবেন না বলে দিলাম কিন্তু। আমি আসবো না তো কে আসবে শুনি? এটা বলে জাঙ্কুক থেকে নিজের কাছে টেনে নেয়। তারপর তে লিপসে কিস করতে শুরু করে। তে সঙ্গে সঙ্গে তার চোখ খিচে বন্ধ করে নেয়। যত সময় যাচ্ছে জাঙ্কুকের ভালোবাসা যেন আরো গভীর হচ্ছে। ভোর রাতের দিকে তিনি তার বুকে টেনে নেয় আমায়। আমাদের তারপর আবার বিয়ে হয়, আর বিয়ের মধ্যেও এই বাড়ি থেকে সবগুলো ফাংশন অ্যাটেন্ড করতে হয়েছে। ওনার একটাই কথা, আমার বউ আমার কাছে, আমার বাড়িতেই থাকবে। আজ বিয়ের 4 বছর কেটে গেল, কিন্তু 4 বছর এক রাতের জন্য ওনাকে ছাড়া বাবার বাড়িতে বা অন্য কোথাও থাকতে পারিনি। উনি কখনো থাকতেই দেয়নি। বাড়ি থেকে বের হলে ঘন্টায় ঘন্টায় ফোন দিয়ে খোঁজ খবর নেয়। আর তার পাগলামো ভালোবাসা তো আছেই। তাকে আমার জীবনে পেয়ে নিজেকে খুব ভাগ্যবতী বলে মনে হয়। একটা মেয়ের জীবনে আর কি চাই? হ্যাঁ, দুনিয়ার সবার সামনে রাগী আর বেপরোয়া হলেও আমার কাছে দুনিয়ার বেস্ট হাজবেন্ড অ্যান্ড লাভার। তার ভালোবাসাটা বেপরোয়া, সবার চেয়ে আলাদা, কারণ সে জানে তার ভালোবাসাকে কি করে রক্ষা করতে হয় আর নিজের ভালোবাসা কি করে আদায় করে নিতে হয়। হ্যাঁ মানি সে রাগী বেপরোয়া, কিন্তু আমি এই বেপরোয়া জাঙ্কুককেই খুব ভালোবাসি। আমার দুনিয়া জুড়ে জাঙ্কুক আর আমাদের মেয়ে তেকুককে নিয়ে, আর সারাটা জীবন এদের নিয়েই থাকতে চাই, এভাবেই ভালোবাসার ডোরে আবদ্ধ হয়ে।